1960 যখন পুরো পৃথিবীর নজর আমেরিকার অ্যাপোলো মিশনের উপরে আটকে ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিবেশী গ্রহ ভেনাসে অত্যন্ত ভয়াবহ এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ানরা ভেনাসে একটি সুইসাইড মিশন প্ল্যান করেছিল। তারা বিলিয়ন বিলিয়ন ডলার এবং বছরের পর বছর পরিশ্রমের পর এমন একটি প্রোব তৈরি করেছিল যা ইতিহাসে প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে ল্যান্ড করবে এবং তার ছবি ক্যাপচারও করবে। কিন্তু ভেনাসে রাশিয়ান প্রোবগুলোর এমন এক নরকের মুখোমুখি হতে হয়েছিল যা রাশিয়ান সায়েন্টিস্টদেরও ভড়কে দিয়েছিল রীতিমতো। আজ আমরা রাশিয়ানদের সেই ভেনাস সুইসাইড মিশনগুলো সম্পর্কে জানব, যা ভেনাসের ভয়াবহ রহস্য উন্মোচন করেছিল। কিভাবে একটি ছোট ক্যামেরার লেন্সের ঢাকনা রাশিয়ানদের বছরের পর বছরের পরিশ্রম আর বিলিয়ন ডলার ধুলোয় মিশিয়ে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। 1960 এবং 70-এর দশকে কোল্ড ওয়ার তুঙ্গে ছিল। আমেরিকা এবং আজকের রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ছিল যে স্পেসের রাজা কে হবে। উভয় দেশকেই দুনিয়ার সামনে এমন কিছু করে দেখাতে হতো যেন তাদের শক্তি এবং যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। এই রেসে আমেরিকা তাদের পুরো জোর চাঁদের উপরে লাগিয়ে দিয়েছিল। অবশ্যই রাশিয়া তাদের প্রোব চাঁদে ল্যান্ড করিয়ে এই রেসের কিছু অংশ আগেই জিতে নিয়েছিল। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি দুনিয়ার সামনে ওয়াদা করেছিল যে 1970 শুরু হওয়ার আগেই তারা মানুষকে চাঁদে ল্যান্ড করাবে, যা সত্যি একটি বড় দাবি ছিল। যখন রাশিয়ানরা দেখলো আমেরিকা সত্যি চাঁদে পৌঁছাতে পারে, তখন তারা টার্গেট করলো ভেনাসকে। তাদের উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে আমেরিকা যদি চাঁদে যেতে পারে তবে রাশিয়া নরকেও পা রাখতে পারে। বিজ্ঞানীদের মনে হতো ভেনাস এবং পৃথিবী একদম একই রকম, দুজনেই প্রতিবেশী, দুজনের সাইজও প্রায় সমান এবং সূর্য থেকে তাদের দূরত্ব কাছাকাছি। কিন্তু একটি পার্থক্য দূর থেকে স্পষ্ট ছিল। পৃথিবীর বিপরীতে ভেনাসকে পুরোপুরি মেঘ ঢেকে রেখেছে। আর সেই সময় পর্যন্ত এ সমস্ত কিছু মানুষের জানার বাহিরে ছিল যে ভেনাসে এই ঘন মেঘের ভেতরে কি লুকিয়ে আছে। এমনকি বিজ্ঞানীদের জন্য এটি ছিল একটি সিক্রেট বক্স। রাশিয়ার মনে হলো চাঁদকে তো টেলিস্কোপ দিয়েও দেখা যায়। যদি তারা দুনিয়াকে ভেনাসের ভেতরের দৃশ্য দেখাতে পারে তবে তা আমেরিকার চাঁদে ল্যান্ড করার চেয়েও বড় কৃতিত্ব হবে। আর যদি এই মেঘের ভেতরে ভেনাসের সমুদ্র, জঙ্গল বা এলিয়েন ক্যাপচার করা যায় তবে এটি হবে সরাসরি রাশিয়ানদের জয়। এটা ভেবেই রাশিয়ানরা একটি বা দুটি নয়, বরং ভেনাসের জন্য পুরো 18টি মিশন প্ল্যান করেছিল। এই কাজের জন্য রাশিয়া যে প্রোব ডিজাইন করেছিল তার নাম রাখা হয়েছিল ভেনেরা, যা রাশিয়ান ভাষায় ভেনাসকে বোঝায়। সেই সময় বিজ্ঞানীরা একটি বিষয় একদম নিশ্চিত ছিলেন, যেহেতু ভেনাস মেঘে ঢাকা এবং সূর্যের কাছে হওয়ার মানে হলো সেখানে বায়ুমণ্ডল আছে। কিন্তু এই বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় কতটা বেশি তার আন্দাজ কারও ছিল না। তারা ভেনেরাকে এমনভাবে ডিজাইন করেছিল যাতে সেটি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারে। সেই সময় স্পেস রেসে রাশিয়ানরা যা কিছুই এক্সপেরিমেন্ট করত তা সফল না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে লুকিয়ে রাখতো তারা। আর সফল না হলে ব্যর্থতার বদনাম সহ্য করতে হতো। 4 ফেব্রুয়ারি 1961 সালে রাশিয়া তাদের প্রথম প্রোব ভেনাসের দিকে পাঠিয়েছিল, কিন্তু সেটি পৃথিবীর কক্ষপথ থেকে বের হতে পারেনি। নিজেদের পলিসি অনুযায়ী রাশিয়া দুনিয়াকে এই বার্তার কথা জানায়নি। তারা শুধুমাত্র একটি হেভি স্যাটেলাইট লঞ্চের অজুহাত দিয়েছিল। রাশিয়ানদের আরও একটি পলিসি ছিল যে তারা একটি মিশনের জন্য 2টি প্রোব তৈরি করত, যাতে একটি ফেল করলে অন্যটি মিশন কমপ্লিট করতে পারে। এবারও তারা 2টি প্রোব তৈরি করেছিল, ভেনেরা নাম্বার 1 এবং ভেনেরা নাম্বার 2। এবার রাশিয়ার উদ্দেশ্য ছিল ভেনাসকে শুধু ফ্লাই বাই করা, অর্থাৎ তার পাশ দিয়ে যাওয়ার সময় কিছু ডেটা কালেক্ট করা। 12 ফেব্রুয়ারি 1961 সালে ভেনেরা লঞ্চ হলো। এটি ছিল ইতিহাসের প্রথম প্রোব যা অন্য একটি গ্রহের দিকে পাঠানো হয়েছিল। কিন্তু লঞ্চের মাত্র 7 দিন পর পৃথিবীর সাথে এই প্রোবের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। ফলাফল হিসেবে এই নির্বাক প্রোবটি ভেনাস থেকে 1 লক্ষ কিলোমিটার দূর দিয়ে পার হয়ে যায় ঠিকই, কিন্তু কোনো ডেটা পাঠাতে পারেনি। এটি আজও সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। 4 বছর পর 12 নভেম্বর 1965 সালে ভেনেরা 2 পাঠানো হলো, কিন্তু এর অবস্থাও ভেনেরা 1 এর মতো হলো। কক্ষপথ
থেকে বের হতেই কন্ট্যাক্ট শেষ এবং মিশন ফেল। বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হলো 1960-এর দশকে রাশিয়া আরও অনেকবার প্রোব পাঠিয়ে চেষ্টা চালিয়েছিল ভেনাসে, কিন্তু সবগুলোই ব্যর্থ হয়। এমনকি এদের আর কোনো ধরনের কোনো নামও দেয়া হয়নি। স্পেস রেসের ইতিহাসে এগুলোকে ঘোস্ট মিশন বলা হয়। এবার আসলো ভেনেরা 3 এবং ভেনেরা 4 এর পালা। সাল ছিল 1966। এবার রাশিয়ানরা আরও বড় ও শক্তিশালী প্রোব বানালো, যার ওজন ছিল 1 টন। এর দুটি অংশ ছিল, একটি বাস যা প্রোবকে গ্রহের বাইরে বায়ুমণ্ডল পর্যন্ত নিয়ে যাবে, আর অন্যটি ছিল স্ফেয়ার যা গ্রহের ভেতরে যাবে। এই স্ফেয়ারে অনেক সেন্সর লাগানো ছিল। এই সেন্সর ছিল প্রেশার সেন্সর, যাকে ব্যারোমিটার বলা হয়। আরও ছিল গ্যাস অ্যানালাইজার যা ভেনাসের গ্যাসের খোঁজ নেবে, আর ছিল থার্মোমিটার, ব্যাটারি এবং ডেটা পাঠানোর জন্য দুটি অ্যান্টেনা। ভেনেরা 3 এর লক্ষ্য ছিল ওখানকার বায়ুমণ্ডল পরীক্ষা করা। ওখানে সফট ল্যান্ডিং এর কোনো উদ্দেশ্য বা ব্যবস্থা ছিল না, অর্থাৎ এটি ছিল একটি সুইসাইড মিশন। কিন্তু দুঃখজনকভাবে এটি ভেনাসে প্রবেশের সাথে সাথেই ভেনাসের ভয়াবহ বাতাসের কারণে সিস্টেম ফেল করে যায়। রাশিয়ান বিজ্ঞানীদের কাছে এটি কোনো ডেটা পাঠাতে পারেনি। এটি ছিল একটি ক্র্যাশ ল্যান্ডিং। কিন্তু 1 মার্চ 1966 সালে ভেনেরা 3 ইতিহাসের প্রথম মানব সৃষ্ট বস্তু হিসেবে অন্য কোনো গ্রহের সারফেসে আঘাত করার গৌরব পায়। পরের বছর 1967 সালে ভেনেরা 4 এর মাধ্যমে রাশিয়ানরা কিছুটা সাফল্য পেল। এটি সফলভাবে ভেনাসের দিকে এগোলো, কিন্তু এবার কোনো সিস্টেমের ফেইলার ছাড়াই জানতে পারলো ওখানকার বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড রয়েছে। শুরুতে রাশিয়ানরা দাবি করেছিল ভেনাসের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে 25 গুণ বেশি। তাদের মতে ভেনেরা 4 কোনো ঝামেলা ছাড়াই ভেনাসের মাটিতে নেমে গেছে, কারণ সেটিতে প্যারাশুট ছিল। কিন্তু পরে জানা গেল আসলে ভেনেরা 4 বায়ুমণ্ডলে প্রবেশের পর উচ্চ চাপ সহ্য করতে না পেরে সোডা ক্যানের মতো দুমড়ে মুচড়ে গিয়েছিল। যখন রাশিয়ানরা বুঝতে পারলো তাদের প্রোব মাটিতে নামতে পারবে না, তখন তারা ভেনেরা 5 এবং ভেনেরা 6কে পাঠালো। এগুলোর ডিজাইনও ভেনেরা 4 এর মতো ছিল। তাদের কাছে মাত্র 50 মিনিট সময় ছিল ডেটা পাঠানোর জন্য। 1969 সালে লঞ্চ হওয়া এই দুটো প্রোবও কোনো ইনফরমেশন কালেক্ট করা ছাড়াই 1 ঘন্টার মধ্যে ক্রাশ হয়ে বাতাসে ধ্বংস হয়ে গেল। তবুও রাশিয়ানরা হাল ছাড়েনি। এবার তারা ভেনেরা 7কে অত্যন্ত শক্তিশালী করে বানালো। এটি একটি ট্যাঙ্কের মতো মজবুত ছিল। টেকসই এবং মজবুতভাবে বানানোর কারণে এতে বেশি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রাখা যায়নি। লক্ষ্য ছিল একটাই, ভেনেরাকে অক্ষত রাখা। কিন্তু ভেনেরার কপাল খারাপ ছিল। ল্যান্ডিংয়ের সময় টেকনিক্যাল ভুলের কারণে সুইচবোর্ড এমনভাবে আটকে গেল যে সেটি এখন শুধু টেম্পারেচারের ডেটা পাঠাতে পারবে। রাশিয়ান বিজ্ঞানীরা এতটাই বুদ্ধিমান ছিলেন যে শুধু টেম্পারেচারের ডেটা থেকে তারা আন্দাজ করলেন ওখানকার প্রেশার পৃথিবীর চেয়ে 90 গুণ বেশি, যা সমুদ্রের 1 কিলোমিটার গভীরে থাকার মতো। ভাবতে পারছেন ডিফারেন্সটা কতটুকু? ভেনেরা 7 এর ল্যান্ডিংয়ের সময় প্যারাশুট ছিঁড়ে গেল এবং সেটি 17 মিটার পার সেকেন্ড গতিতে ভেনাসের মাটিতে আছড়ে পড়ল। এর মাঝে একটি ভালো খবর ছিল, সেটি হলো প্রোবটি অক্ষত ছিল। কিন্তু খারাপ খবর হলো এটি উল্টে গিয়েছিল এবং অ্যান্টেনা নিচের দিকে ছিল। কিন্তু রাশিয়ান বিজ্ঞানীরা হাল ছাড়েনি। তারা দুর্বল সিগন্যালও ধরে ফেললেন। ভেঙে যাওয়া অবস্থায় এটি পরবর্তী 20 মিনিটস পৃথিবীর সাথে কন্ট্যাক্ট রেখেছিল। এটি ছিল প্রথম মানব সৃষ্ট বস্তু যা অন্য গ্রহের মাটি থেকে সিগন্যাল পাঠিয়েছিল। কিন্তু ওখানকার তাপমাত্রা সবাইকে অবাক করে দিল। ভেনাসের মাটিতে 465 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলো, যা একটি ওভেনের চেয়েও 2 গুণ বেশি। কিন্তু এখানে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, যখন ভেনেরা 7 ভেনাসের মাটিতে ল্যান্ড করছিল, তখন বিজ্ঞানীরা নোটিস করল ভেনেরাকে কোনো এক শক্তি সাইড থেকে ধাক্কা দিচ্ছে। এই মুভমেন্টের কারণে রেডিও ফ্রিকোয়েন্সিতে কিছুটা চেঞ্জ এসেছিল। বন্ধুরা, এই ফ্রিকোয়েন্সি শিফটকে ডপলার এফেক্ট বলা হয়। এই ডপলার এফেক্টকে বিজ্ঞানীরা ক্যালকুলেট করে বুঝতে পারলেন ভেনাসে ঘন্টায় 360 কিলোমিটার বেগে তুফানি হাওয়া বইছে। এই তুফানের বেগ পৃথিবীতে বয়ে যাওয়া যে কোনো শক্তিশালী তুফানের চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী। ভেনেরা 8 আগের চেয়ে অনেক অ্যাডভান্স ছিল, কারণ রাশিয়ানরা এখন তাদের শত্রুকে চিনত, যার ছিল পৃথিবী থেকে 90 গুণ বেশি প্রেশার, 360 কিলোমিটার বেগে তুফান, আর তান্দুরি চুল্লির চেয়েও ছিল বেশি গরম। এবার ভেনেরার সাথে গ্যামা স্পেকট্রোমিটার লাগানো হয়েছে, যা ভেনাসের
ভেনাসের মাটি পরীক্ষা করবে, সেই সাথে একটি লাইট সেন্সর লাগানো হলো। প্রতিবারের মতো এবার রাতে ভেনেরাকে ল্যান্ড না করিয়ে দিনের আলোতে ল্যান্ড করানোর ব্যবস্থা নেওয়া হলো, এটা দেখার জন্য যে ভেনাসে দিনের সময় কতটা আলো থাকে। লাইট সেন্সরের মাধ্যমে জানা গেল ঘন মেঘ থাকার সত্ত্বেও সেখানে দিনের বেলা যথেষ্ট আলো থাকে এবং এই আলোতে সবকিছুই স্পষ্ট দেখা যেতে পারে। ভেনাসে সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়ে, ঠিক যেভাবে আমাদের পৃথিবীতে ঘটে। ভেনেরা 8 ভেনাসের মাটিতে 60 মিনিট টিকে ছিল। 465 ডিগ্রি গরম ও এত প্রেসারের মধ্যে কোনো মেশিনের 1 ঘন্টা টিকে থাকাও একটি অলৌকিক ঘটনা। ভেনেরা 9 থেকে ভেনেরা 12 পর্যন্ত পরীক্ষা চালানোর সময়টি ছিল রাশিয়ার জন্য সবচেয়ে বড় সাফল্য, পাশাপাশি ট্র্যাজেডিও বটে। এটি ছিল 5 টনেরও বেশি ভারী ইউএফওর মতো ল্যান্ডার, আর এর মাঝখানের গোল বক্সে সব নাজুক ইলেকট্রনিক্স রাখা হয়েছিল যেন এরা চাপ আর গরমে অক্ষত থাকে। নিচে ছিল ক্রাশ রিং, যা ল্যান্ডিং এর সময় শক অ্যাবজর্বার হিসেবে কাজ করবে, আর এর উপরে ছাতার মতো দেখতে অংশটি ছিল অ্যারো ব্রেক। প্রোবটি নিচে নামার সময় অ্যারো ব্রেক ধীরে ধীরে এর গতি কমিয়ে দেবে। এবার প্রোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল ক্যামেরা। প্রত্যেকটিতে 2টি করে ক্যামেরা ছিল 360 ভিউ পাওয়ার জন্য, কিন্তু শেষ মুহূর্তে লেন্সের ক্যাপগুলো খুলল না। ভেনেরা 9 এবং 10 এর মধ্যে মাত্র একটি লেন্সের ঢাকনা খুলেছিল, আর ভেনেরা 11 ও 12 110 মিনিট ভেনাসের মাটিতে টিকে থাকলেও তাদের লেন্স ক্যাপ একদমই খুলল না। প্রোবগুলো অনেক ইনফরমেশন পাঠালেও ভেনাসের একটি ছবিও পাঠাতে পারেনি। 2 অক্টোবর 1975 সালে ভেনেরা 9 তার একটি লেন্স দিয়ে ভেনাসের প্রথম ছবি পাঠালো, আর পুরো পৃথিবী দেখল ভেনাস কোনো মরুভূমি নয়, বরং এটি ভয়ানক এক ভূমি যেখানে ধারালো পাথর ছড়িয়ে আছে চারদিকে। এবার এলো ভেনেরা 13 এবং ভেনেরা 14। বন্ধুরা, এটি ছিল সোভিয়েত ইউনিয়নের গোল্ডেন এরার শেষ মুহূর্ত। এই মিশনে শুধু ক্যামেরা ছিল না, ছিল মাইক্রোফোনও। প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের বাতাসের শব্দ ও বজ্রপাতের শব্দ রেকর্ড করা হলো, যার শব্দ ছিল ঠিক এরকম। ভেনাসের মাটি ইনাফ ছিল এটা জানার জন্য যে ভেনাসেও আর্থকুয়েক হয়। ভেনেরা 13ই প্রথম ভেনাসের কালার ছবি পাঠায়, যা থেকে এখন আমরা জানি যে ভেনাসের আকাশ কমলা কালারের এবং মাটি বাদামি কালারের। কিন্তু ভেনেরা 14-এর সাথে যা হলো তা শুনলে আপনি অবাক হবেন। এতে একটি স্প্রিং আর্ম লাগানো হয়েছিল যাতে মাটির কঠোরতা মাপা যায়, কিন্তু ভাগ্য খারাপ, ক্যামেরার লেন্সের ঢাকনাটি ঠিক সেই জায়গাতেই গিয়ে পড়ল যেখানে আর্মটি দিয়ে মাটির পরীক্ষা করার কথা ছিল। ফলে কোটি কোটি ডলারের ইনস্ট্রুমেন্টটি মাটির বদলে নিজেরই ক্যামেরার ঢাকনার হার্ডনেস চেক করে বসলো। ভেনেরা 15 এবং ভেনেরা 16 পাঠানোর সময় রাশিয়া স্ট্র্যাটেজি বদলে দিল। ল্যান্ড করার বদলে তারা 8 মাস ধরে ভেনাসকে অরবিট করলো এবং সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যবহার করে ভেনাসের নকশা তৈরি করলো। এই মিশনগুলো আমাদের জানালো এই নরক তুল্য গ্রহে 8 কিলোমিটার উঁচু পাহাড় এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ফাটল রয়েছে। রাশিয়ার এই মিশনগুলোর কারণেই আজ আমরা ভেনাসের পূর্ণাঙ্গ ম্যাপ দেখতে পাচ্ছি। আমেরিকা হয়তো রাশিয়ার এই মিশনগুলোকে ব্যর্থ বলেছিল, কিন্তু এদের কারণেই আমরা জানতে পেরেছি যে ভেনাসে আসলে কতটা গরম। সেখানে 90 গুণ বেশি প্রেসার, আকাশে সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘ, ভয়ঙ্কর তুফান যেখানে নিত্যদিনের সঙ্গী। সোভিয়েত ইউনিয়ন ভেনাসে এত বেশি মিশন করেছে যে অনেকেই আজও ভেনাসকে সোভিয়েত প্ল্যানেট বলে চেনে। ওখানকার অনেক উপত্যকা ও ক্রেটারের নামও রাশিয়ার নামে দেয়া হয়েছে। বন্ধুরা, ভেনাসের মেঘ সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি, তবে সেই অ্যাসিড বৃষ্টি কেন মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না? এর উত্তর কি আপনাদের জানা আছে? জানা থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।